ইন্ডিয়ান লয়ে রেপের রুলস অ্যান্ড রেগুলেশন কি আছে? দেখো, আমাদের দেশে যদি রেপের রুলস অ্যান্ড রেগুলেশন তুমি বলো, অন্যান্য কান্ট্রির থেকে কিন্তু সেটা অনেক দিক থেকে পিছিয়ে। সেক্ষেত্রে আমারও মনে হয় যেটা ছেলেদের এডুকেশনটাও দরকার, মানে অবশ্যই দরকার। যে হ্যাঁ, যে মেয়েরা একটা মানে ভোগের জিনিস নয়। আমি খুব বাজে ভাষায় বলছি হয়তো। আজকে সে পোস্ট করছে যখন, তার মানে তার কিছুটা হলেও ভেতরে লেগেছে, ঠিক আছে? সেই থেকে মানুষ পোস্ট করছে, কিন্তু শুধু সেটা করলে হবে না, তার সিদ্ধান্তটাকে সোজা রাখতে হবে, ঠিক আছে? এবং পুলিশ যদি ফোন করে ডাকে, তাকে বলতে হবে আপনি আমাকে রিটেন দিন, নোটিশ পাঠিয়ে আমাকে ডাকুন। তো আমার মনে হয় যদি মানুষ এই প্রোটেস্ট যদি এইভাবে, খুব ভালোভাবে প্রোটেস্ট চলছে, কোনো কিছু কাউকে ভয় না পেয়ে, কোনো রাজনৈতিক দলের কোনো হেল্প কারোর লাগবে না, সাধারণ মানুষ যথেষ্ট প্রোটেস্ট করার জন্য। প্রত্যেকটা রাজনৈতিক দলে তুমি দেখে নাও কজন মেম্বার থাকে, সাধারণ মানুষের জন্যই সরকার তৈরি হয়, সাধারণ মানুষের জন্যই আইন ব্যবস্থা তৈরি হয়। শুধু যদি সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দলের হেল্প লাগবে না, কোনো রাজনৈতিক দলের ব্যানার কিচ্ছু লাগবে না, সাধারণ মানুষ রাস্তায় যদি নেমে পড়ে না একবার, ঠিক আছে, সব কিছু একদম পাল্টে তবে উঠবে। একটা 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করলেও বলবে যে না, এটা সুইসাইড নয়, দেখে বলে দেবে। পুলিশ এটাকে সুইসাইড বলে চালাচ্ছিল। কীভাবে চালাচ্ছিল আমি জানি না। সিবিআই এখন অবধি কিছু করে উঠতে পারেনি। মানুষ প্রোটেস্ট করে যাচ্ছে, এরকম একটা হাই প্রোফাইল কেস, এখন অবধি কিছু বার করতে পারছে না কেন? আজকের ইন্ট্রোতে আমার বেশি কিছু বলার নেই। আজকে আমাদের সাথে আছে তমনাথ দা, অর্থাৎ তমনাথ রামচন্দ্র। আপনারা সবাই জানেন তিনি একজন অ্যাডভোকেট। আজকে আমি তার পার্সপেক্টিভ দিয়ে জানার চেষ্টা করেছি আমাদের সমাজে এখন যেটা ঘটছে সেটা আগামী দিনে কি হতে পারে। বেশি কিছু বলবো না, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। তমনাথ দা, ইউটিএসে তোমাকে স্বাগত। সত্যিই থ্যাংক ইউ, মানে এত শর্ট কলে তুমি আসলে। কারণ তুমি টপিকটাই মানে এমন বলেছো, আমার মনে হচ্ছে যে এটা নিয়ে করা উচিত, ঠিক আছে? যার জন্য আমি সব কাজ ছেড়ে আমি ভাবলাম যে না, এরকম টপিক যখন নিয়ে তুমি করতে চাইছো, এটা সত্যি আমার দেখে ভালো লাগলো। তো আমার মনে হলো যে না, এটা নিয়ে করাটা উচিত, সেই জন্য আমি আরও এলাম এটা করার জন্য। আমরা আজকে পশ্চিমবঙ্গের যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে, মানে সেই বিষয় সবাই জানে মোটামুটি যে কি হচ্ছে কি না হচ্ছে। সেটার থেকে বরং আমি ডিসাইড করলাম যে এই যে এটা হচ্ছে এর লয়ের দিকটা কি আছে, ল কি বলছে। ইন্ডিয়ান ল, আমি যদি বলি ইন্ডিয়ান ল কি বলছে সেটা জানাটা দরকার, তাহলে আমরা একটা কনক্লুশনে এসে পৌঁছাতে পারবো। প্লাস মানুষ যেই আন্দোলন করছে তারা কিভাবে সাবধান থাকবে, তারা নিজেরা কিভাবে সাবধান থাকবে সব কিছু থেকে, সেটা নিয়েও করাটা দরকার। আমরা যদি রেপ নিয়েই কথা বলি আজকে, ইন্ডিয়ান লয়ে রেপের রুলস অ্যান্ড রেগুলেশন কি আছে? দেখো, আমাদের দেশে যদি রেপের রুলস অ্যান্ড রেগুলেশন তুমি বলো, অন্যান্য কান্ট্রির থেকে কিন্তু সেটা অনেক দিক থেকে পিছিয়ে। আচ্ছা, কেন বলি? কারণ আমাদের দেশে রেপের কিন্তু পানিশমেন্ট কিন্তু তোমার ইমপ্রিজনমেন্ট। এবার রেপের সাথে যদি মার্ডার হয়, যদি তুমি বিএনএস দেখো, বিএনএসএস দেখো, যদি সেকশন 64 দেখো, 66 দেখো, সেখানে মিনিমাম পানিশমেন্ট দিচ্ছে 10 বছর রেপের পানিশমেন্ট, যেটা কিন্তু অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু অনেকটাই কম, বাট সেটা আছে। এবং আমার মনে হয় এটাকে চেঞ্জ করা উচিত। যদিও বিএনএসএস নিউ এসছে, তবুও আমার মনে হয় যে এটাকে ইমিডিয়েটলি চেঞ্জ করা উচিত। কারণ একটা রেপের মিনিমাম পানিশমেন্ট কখনো 10 বছর হতে পারে না, ঠিক আছে? একজনের জীবন শেষ হয়ে যাচ্ছে, এটা রেপ হচ্ছে মানে তার জীবন শেষ হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে 10 বছরটা একটা পানিশমেন্ট একটা মানুষের কাছে কিছুই নয়, অনেক কম। সে বেরিয়ে তো আবার একটা রেপ করতে পারে, ঠিক আছে? তো সুতরাং এই মিনিমাম পানিশমেন্টটাকে চেঞ্জ করা উচিত। ম্যাক্সিমাম পানিশমেন্ট, লাইফ ইমপ্রিজনমেন্ট, ডেথ পেনাল্টি যা আছে ঠিক আছে, দ্যাটস ওকে। কিন্তু প্রবলেমটা কত হয়ে যায় বলো তো? এই যে মিনিমাম দেওয়ার জায়গাটা যে আছে না, এইখানেই প্রবলেমটা হয়ে যায়। মিনিমাম দেওয়ার প্রবেশন যখন আছে, তখন জাজ তো চাইলে 10 বছরের পানিশমেন্ট দিতে পারে। তখন কি কেউ বলতে পারবে যে 10 বছরে কেন পানিশমেন্ট দিচ্ছেন? তাহলে মিনিমাম জায়গাটাকে আমার মনে হয় চেঞ্জ করা উচিত। এটাকে চেঞ্জ করে যদি লাইফ ইমপ্রিজনমেন্ট, ডেথ পেনাল্টি এটা আছে, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। এখানে আমাদের দেশের সিস্টেমে এই জায়গাটাতেই নিয়ে আমার প্রবলেম, যে একজন রেপ হচ্ছে, রেপ ভিকটিম, ঠিক আছে, তার তো জীবনটা গেল, শেষ হয়ে গেল। তো যে এটা করলো ওই কাজগুলো, যে অ্যাকিউজড বা যে অভিযুক্ত বা যে ক্রিমিনাল, অ্যাকচুয়ালি অভিযুক্ত মানে যতক্ষণ ক্রাইমটা প্রুভ হচ্ছে না, যে গিলটি, মেনলি যে গিলটি এই কাজটা করলো, তার ক্ষেত্রে অনলি মিনিমাম পানিশমেন্ট 10 বছর। এটা ঠিক না, এটাকে চেঞ্জ করা উচিত, এটা বলে আমার মনে হয়। আর অন্যান্য দেশের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে সেগুলো কিন্তু এগিয়ে।
যেমন তুমি যদি আফগানিস্তানে দেখে থাকো, সেখানে যদি কেউ রেপের যদি কেউ গিল্টি হয়ে থাকে, গিল্টি যদি প্রুভ হয়ে থাকে, সেক্ষেত্রে তার মাথায় গুলি করে মারার প্রভিশন আছে। আচ্ছা, ঠিক আছে, তার সাথে হচ্ছে তোমার নয় মাথায় গুলি করে মারবে, নয় হচ্ছে তোমার ফাঁসির সাজা। এটা গেল আফগানিস্তান। এবার তুমি ইজিপ্ট দেখো, ইরান দেখো, সেখানেও কিন্তু রেপের তোমার পানিশমেন্ট হচ্ছে তোমার কন্ডিশনাল ডেথ পেনাল্টি। ঠিক আছে, মানে ফাঁসির সাজা। আচ্ছা, এরপর তুমি যদি নর্থ কোরিয়া দেখো, তুমি যদি সৌদিতে দেখো, ওখানে যে কিন্তু তোমার অপরাধী তাকে কিন্তু তোমার গুলি করে মারা হয়। ঠিক আছে, আর এরপর আমি সব থেকে খারাপ জিনিস বলছি, তুমি যদি পাকিস্তানে দেখো, তুমি যদি চায়নাতে দেখো, সেখানেও কিন্তু চায়নাতে কিন্তু গুলি করে মারার প্রভিশন আছে, তার সাথে তোমার ফাঁসি, এবং পাকিস্তানে পর্যন্ত ফাঁসির প্রভিশন আছে। ওখানে কিন্তু কোনো ইমপ্রিজনমেন্টের কোনো গল্প নেই। পাকিস্তানেও যদি কেউ তোমার অপরাধী হয়ে থাকে, রেপের অপরাধী হয়ে থাকে, ডিরেক্ট ফাঁসি, কন্ডিশনাল ডেথ পেনাল্টি। ঠিক আছে, কিন্তু আমাদের দেশে মিনিমাম পানিশমেন্ট হচ্ছে তোমার 10 বছর। ঠিক আছে, তো জাজের ধরো আজকে মনে হলো যে না, সেরকম কিছু করেনি, রেপ করেছে, বাট সেরকম গুরুতর কোনো রেপ করেনি, গুরুতর কোনো ধর্ষণ করেনি, সেক্ষেত্রে কিন্তু তার সাজা কিন্তু তোমার 10 বছর। এই জায়গাটাতে আমার প্রবলেম, বা আদার্স বাকিদেরও প্রবলেম, আমাদের দেশবাসীর প্রবলেম হওয়া উচিত বলে আমার মনে হয়। না, একটা যখন এই ঘটনাটা সে ঘটাচ্ছে, সেটা তো ঘটাচ্ছেই সে, মানে সেখানে আবার কম বেশি কম বেশির কি না, অবশ্যই গুরুতর অফেন্স করলো তার জন্য যা পানিশমেন্ট, একটা নর্মাল রেপের ক্ষেত্রে আমার মনে হয় অন্তত মিনিমাম পানিশমেন্ট তোমার 10 বছরটাকে তোমার ডিমোলিশ করা উচিত, করে লাইফ ইমপ্রিজনমেন্ট, ডেথ পেনাল্টি, ব্যাস এই দুটোতে রাখা উচিত বলে আমার মনে হয়। যেখানে আদার স্টেট তুমি দেখো, অন্যান্য কান্ট্রি দেখো, আমাদের দেশের থেকে পিছিয়ে পড়া অনেক দেশ আছে, সেখানে যথেষ্ট তোমার গুরুতর শাস্তি দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের দেশে তোমার 10 বছরের মিনিমাম পানিশমেন্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমার প্রবলেম হচ্ছে এই জায়গাটাতে, এইটাকে চেঞ্জ করা উচিত। মানুষ যে বিভিন্ন জায়গায় যে প্রোটেস্ট করছে, যে জাস্টিসের ডিমান্ড করছে মানুষের, তার সাথে এটাকেও ডিমান্ড করা উচিত যে আমাদের দেশে যে 10 বছরের মিনিমাম রেপের পানিশমেন্ট আছে, এটাকে যাতে ডিমোলিশ করা হোক, করে লাইফ ইমপ্রিজনমেন্ট আর তোমার হচ্ছে ডেথ পেনাল্টি। ওকে, আমার মনে হয় এটা নিয়ে প্রোটেস্ট করা মানুষের প্রয়োজন আছে। রেপের তোমার পার্সপেক্টিভ দিয়ে জিজ্ঞেস করছি যে রেপের কালচার এখন এত বাড়ছে কেন? দেখো, তার অনেকগুলো রিজন হতে পারে। প্রথম কথা হচ্ছে আমাদের দেশে ছোটো থেকে সেক্স এডুকেশন দেওয়া হয় না এখনও অবধি। তুমি যদি গ্রামের দিকে যাও, বা ম্যাক্সিমাম শহরের দিকেও আছে, আমি বলবো না যে নেই, তুমি যদি গ্রামের দিকে যাও, এখনও কিন্তু ওখানে পুরুষতান্ত্রিক সমাজই আছে। মানে মেয়েদেরকে জাস্ট একটা তোমার মানে কি বলবো, একটা মেটেরিয়াল হিসেবে ধরা হয়। ঠিক আছে, একটা বস্তু হিসেবে ধরা হয়। গ্রামের দিকে দেখো এখনও অনেক পুরুষতান্ত্রিক সমাজ আছে। ছোট থেকে আমাদের সেক্স এডুকেশন দেওয়া হয় না, সেক্স ম্যাটারগুলো জানানোর থেকে বিরত রাখা হয়। অনেক বড় বয়সে গিয়ে তারা সেটা জানতে পারে। ঠিক আছে, এবং সেটা নিয়ে তখন তাদের মধ্যে মিসকনসেপশন তৈরি হয়। ঠিক আছে, অনেক কিছু ইজিলি অ্যাভেলেবেল নয় আমাদের দেশে এখনও অবধি। তোমার প্রস্টিটিউশন লিগাল নয়, মানুষ যেটা পেতে চাইছে সেটা সহজে পেতে পারে না, যার জন্যই তোমার আর কি এই ধর্ষণের জিনিসগুলো বাড়ছে। আমি বলবো না শুধু এইগুলোই রিজন, এছাড়া অনেকে ইচ্ছাকৃতভাবেও করে। ঠিক আছে, এবং প্রি প্ল্যান্ড রেপও অনেক ক্ষেত্রে কিন্তু হয়। রিসেন্ট যে ইনসিডেন্টটা হয়েছে তোমার আরজি করে, ওটা কিন্তু প্রি প্ল্যান্ড ছিল, ওটা মার্ডার করে তোমার রেপ করা হয়েছে, ওটাকে দেখানো হচ্ছে রেপ, কিন্তু অ্যাকচুয়ালি তোমার কিন্তু ওটা মার্ডার হয়েছে। ঠিক আছে, তো জানি না সেটা এখন আন্ডার ট্রায়াল আছে, আন্ডার ইনভেস্টিগেশন আছে, কোনটা আগে হয়েছে সেটা পরবর্তীকালে হয়তো ইনভেস্টিগেশনে বেরিয়ে আসতে পারে। তো আমার মনে হয় যে কিছু কিছু রিজন হচ্ছে এইগুলো, যে আমাদের দেশে প্রপার সেক্স এডুকেশন দেওয়া হয় না। ঠিক আছে, ইনফ্যাক্ট এমনও বলছি, তুমি যদি ক্লাস 11-12 যারা জীবনবিজ্ঞান নিয়ে পড়ে, তখন গিয়ে তাদের বইতে যে মানে পিকচারগুলো দেওয়া হয়, সেগুলো তারা আবার অন্যান্য আর্টস স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্টদেরকে দেখায়, সেটা নিয়ে তারা নিজেদের মধ্যে দেখে যে তোদের বইতে এইসব আছে, মানে এটাকে মানে আমাদের হ্যাঁ ঠিক আছে। তো এইগুলোকে মানে অ্যাজ এ ফান পরে গিয়ে শেখানো হচ্ছে। এটাকে যদি বেসিক থেকে শেখানো হয় যে হ্যাঁ ঠিক আছে, এটা একটা নর্মাল জিনিস, আমাদের যেমন শরীরের একটা চাহিদা আছে, সেরকম আমাদের একটা চাহিদা আছে, এই জিনিসগুলো যদি ক্লিয়ার করে বলা হয় একদম ছোট থেকে, কিংবা মানুষের মধ্যে সেই জিনিসগুলো যদি ক্লিয়ার করা হয় যে কারোর অনুমতি ছাড়া কারোর সাথে এটা করা যায় না, এগুলো যদি একদম বেসিক থেকে, যখন মানে সে ইনোসেন্ট, একটা মানুষ যখন ইনোসেন্ট, একটা বাচ্চা যখন ইনোসেন্ট, তখন থেকে যদি তার মনের মধ্যে এইগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়, যেটা কারোর অনুমতি ছাড়া করা উচিত নয়। ঠিক আছে, এটার একটা সার্টেন টাইম আছে, যেই টাইমে সকলে এটা করে, এটা আমাদের সকলকেই করতে হয়, এটা আমাদের সহজাত, আমাদের এটা ক্রিয়া, এটা আমাদের সকলকেই করতে হয়। ঠিক আছে, এইভাবে যদি মানে শেখানো হয় ছোট থেকে, আমার মনে হয় সেক্ষেত্রে অনেকটা কমে আসতে পারে।
ঠিক আর আছে, সেক্ষেত্রে আমারও মনে হয় যেটা ছেলেদের এডুকেশনটাও দরকার, মানে অবশ্যই দরকার যে হ্যাঁ যে মেয়েরা একটা মানে বস্তু ভোগের নয়। জিনিস নয়, আমি খুব বাজে ভাষায় বলছি হয়তো, ঠিক আছে, মেয়েরা শুধু ভোগের জিনিস নয়, এটা মিউচুয়ালি একটা কনসেন্ট নিয়ে একে অপরের ভালো লাগা ভালোবাসা এইসব দিয়ে হয়। জোর করে এই জিনিসটা করা উচিত না কারোর অনুমতি ছাড়া। এই জিনিসটা যদি ছোটো থেকে যদি কোনো বাচ্চাকে বোঝানো হয়, যখন তার মধ্যে এই মানে আর কি অ্যান্টি সোশ্যাল বা ক্রিমিনাল মাইন্ডেড যখন সে ছিল না, তখন থেকে যদি তার মধ্যে এগুলোকে ইমপ্লিমেন্ট করা যায়, আমার মনে হয় সেক্ষেত্রে তোমার এই জিনিসগুলো অনেকটা কমতে পারে। যেমন অনেক সময় দেখা যায় যে সে ধরো কাউকে পছন্দ করলো, কোনো ছেলে, ঠিক আছে, কোনো মেয়েকে তার পছন্দ হলো, সে তাকে পেল না, ঠিক আছে, তখন তার মধ্যে একটা রাগ জন্মে অনেক সময় কিন্তু তোমার এই জিনিসগুলো করে। কিছু সিনেমাতেও এই নিয়ে দেখানো হয়, মানে সিনেমা অ্যাকচুয়ালি আর কি শোনায় মানুষকে সচেতন করার জন্যই করা হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু রিয়েল ইনসিডেন্টের ওপর বেস করেই সিনেমাগুলো হয়। তো সেখানে অনেক সময় দেখবে এরকম হয় যে পেলো না ওকে, তো চলো ওকে জোর করে আমি এটা করি তার সাথে, এটাই তো ধর্ষণ, এছাড়া আর কি। এবার দেখো তুমি ইন্টেনশনাল স্টেপগুলোকে কিন্তু কমাতে পারবে না এইভাবে। কেউ যদি ইন্টেনশনালি করে, প্রি প্ল্যান্ড করে, যেটা করলো আর কি, ঠিক আছে, তো এইগুলোকে তুমি কমাতে পারবে না, কিন্তু কিছুটা তুমি কমাতে কিন্তু পারবে। একদম জিরো করা সম্ভব না, বাট তাও তো কিছুটা কমবে। আমার মনে হয় এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা উচিত। এই জিনিস নিয়েও প্রতিবাদ যেগুলো হচ্ছে তার সাথে কিন্তু এই দাবিটাও রাখা উচিত বলে আমার মনে হয়। তুমি যখন বললে, মানে প্রথমেই যে প্রশ্নটা আমি করেছিলাম যে রেপের আইন নিয়ে, যেটা বললে পাকিস্তান পর্যন্ত কঠোর, এবার সেখানে অ্যাপ্লাই হচ্ছে কি হচ্ছে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু লটা আছে। আমাদের দেশে কি কঠোর হওয়ার সম্ভাবনা আছে? দেখো আমাদের দেশে যদি কঠোর করতে তাহলে আন্দোলন করতে হয় মানুষকে। আজকে তোমার ভিসাকা গাইডলাইন্স এসছে, পক্সো অ্যাক্ট এসছে, ঠিক আছে, এগুলো এসছে কিসের জন্য? মানুষ আন্দোলন করেছে বলে। জুবিনাইল জাস্টিস অ্যাক্ট এসছে, এগুলো কিসের জন্য এসছে? পস অ্যাক্ট এসছে, এগুলো কিসের জন্য এসছে? মানুষ আন্দোলন করেছে বলে তবে এগুলো চেঞ্জ হয়েছে, নাহলে কিন্তু চেঞ্জ হবে না। এই যে আজকে এত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছে কিসের জন্য? একটা রিভলিউশন আনার জন্য। যে কোনো রিভলিউশন জানবে প্রোটেস্ট ছাড়া কখনো আসে না। তো যদি সেরকমভাবে এটাকে যদি মানুষ ধরে রাখতে পারে, আমার মনে হয় অবশ্যই এটাকে হবে, অবশ্যই সরকার এটাকে চেঞ্জ করবে আইনটাকে, এবং এটা আমাদের করতেই হবে। নাহলে এইটা যে হারে বাড়তে থাকছে না, তোমার দেখবে আমাদের দেশেই বেশি হয়। আমাদের দেশ কিন্তু ডেভেলপিং কান্ট্রি, কিন্তু আমাদের দেশে এই আইনটাকে মেনে নেওয়া যায় না, ঠিক আছে। আমাদের দেশেই কিন্তু দেখবে তুমি এই ধর্ষণটা বেশি করে হচ্ছে অন্যান্য কান্ট্রির রেসপেক্টে। কেন হচ্ছে? কারণ আমাদের পানিশমেন্টটা সেরকম জোরালো করা হচ্ছে না। তাই আরও একটা কথা তোমায় বলি, মানে এটাও একটা তোমার রিজন হতে পারে, বলে একটা মানুষ বা একটা ছেলে বা একটা মেয়ে, এদের কিন্তু পিউবার্টি কিন্তু অনেক আগে চলে আসে, ঠিক আছে, কিন্তু তারা নিজেদের স্যাটিসফ্যাকশানের জায়গাটা পায় না। ওকে, তো যার জন্য কি হচ্ছে, মানে ধরো একটা ছেলের পিউবার্টি আসছে তোমার 16 বছর বয়সে, তারও আগে অনেক সময় চলে আসে। একটা মেয়ের আসে তোমার 12 বছর বয়সে, কিন্তু তার গিয়ে ছেলেটাকে এস্টাবলিশড হতে আমাদের দেশে তোমার মানে একটা নিয়ম আছে যে আগে সে নিজের পায়ে দাঁড়াবে তবে গিয়ে সে বিয়ে করবে। তার নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে চলে হচ্ছে তোমার 30 বছর, 32 বছর, 28 বছর। তাহলে এতটা টাইম তাকে কি করতে হচ্ছে? এগুলো কিন্তু ভাববার বিষয়। তাহলে আমাদের সিস্টেমটার সাথে সাথে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের কিন্তু মেন্টালিটিকেও চেঞ্জ করতে হবে। আগে নিজের পায়ে দাঁড়াবো তবে গিয়ে বিয়ে করব, সেটা সবসময় ঠিক না, ঠিক আছে। একটা ছেলের আজকালকার দিনে যা কম্পিটিটিভ যা তোমার সোসাইটি হয়ে গেছে, তার দাঁড়াতে দাঁড়াতে মিনিমাম তো ঠিকঠাকভাবে দাঁড়াতে তো 30-32 বছর লাগবে, কিন্তু তার পিউবার্টি আসছে তোমার 16 বছর বয়সে, প্রায় ডাবল এজ। 16 ওদিকে 32, তার থেকে 16 বছর কী হচ্ছে, নিজের স্যাটিসফ্যাকশান সে পাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমাদের এইটাকেও কিন্তু মেন্টালিটিকেও চেঞ্জ করতে হবে। রুলস অ্যান্ড রেগুলেশন তো চেঞ্জ হবে, কিন্তু তার আগে চেঞ্জ করতে হবে আমাদের নিজেদের মেন্টালিটি। আজকে তুমি যদি না দাঁড়িয়ে যদি বিয়ে করো, তোমার ফ্যামিলির মধ্যে তোমাকে নিয়ে গসিপ হবে, পাড়া প্রতিবেশীর মধ্যে তোমাকে নিয়ে গসিপ হবে, যার জন্য মানুষ করে না। তো সুতরাং এটাও সে করতে পারছে না, প্রস্টিটিউশন ইললিগাল, সেখানেও সে কিছু করতে পারছে না, ঠিক আছে। যার জন্য কী করছে, সে নোংরা কাজগুলো করছে। কী রকম নোংরা কাজ? বিভিন্ন প্রাইভেট হোটেলে যাচ্ছে কোনো মেয়েকে নিয়ে, ঠিক আছে, আজকে তাকে পছন্দ হলো, দুদিন কথাবার্তা বললো, মেয়েটাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল, তারপর ব্রেকআপ, তার পছন্দ হচ্ছে না, সেই মেয়েটার জীবনে সেটাও কিন্তু এক ধরনের রেপ। বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস আমাদের আইনেই আছে, ঠিক আছে। তাকে বিয়ে করবে কথা দিয়ে তাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করছে, করে তার সাথে আর বিয়ে করছে না। তো এই যে চুল কেন হচ্ছে?
আমাদের মেন্টালিটিও চেঞ্জ করতে হবে, তাহলে দেখবে এই ব্যাপারগুলো কমে যাবে। সে মেরে কিন্তু কাউকে বলতে পারছে না, কিন্তু সেটাও কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমার ধর্ষণ। সে কিন্তু কাউকে বলতে পারলো না, চেপে যাচ্ছে, বাড়ির লোককে বলতে পারছে না, কারণ সে জানে যে আমি আমি নিজে করেছি, এটা নিজের ইচ্ছায় করেছি, সেটা কি করে আমি লোককে প্রকাশ করব। এটাও এইভাবে যদি দেখতে চাই প্রচুর ধর্ষণ হয় মেয়েদের। তো সুতরাং আমাদের নিজেদের মেন্টালিটিকেও কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক আছে। এবার রিসেন্ট একটা সিচুয়েশনের উপর তোমাকে একটা প্রশ্ন করি। আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনে একটু ফেমাস কেউ বা নর্মাল মানুষকেও যদি এই যে প্রতিবাদটা হচ্ছে, অনলাইনেও তো মানুষ করছে, তো হঠাৎ করে পুলিশ ডাকছে, কলকাতা পুলিশ হঠাৎ করেই সবাইকে ডাকছে আর বলছে, নয় পাঠাচ্ছে যে এই পোস্টটা ডিলিট করো। মানুষ এই ক্ষেত্রে কি করবে? মানে কোন পোস্টগুলো তাহলে করা উচিত, কোন পোস্টগুলো করা উচিত নয়, নাকি মানে যাই পোস্ট করো তাতেই ডাকতে পারে? তা ওটা পুলিশের যদি মনে হয় যে কোনো সব পোস্টই টাইপে ডাকতে পারে, কিন্তু দেখতে হবে যে আমি ঠিক আছি কি না। আমি যেই পোস্টগুলো করছি সেটা কোনো মানে ইললিগ্যাল পোস্ট করছি না তো। যদি তুমি জানো যে না আমি কোনো ইললিগ্যাল পোস্ট করিনি, পুলিশ ডাকলে যাবে, ঠিক আছে, গিয়ে সেখানে দেখবে যে কী বলতে চাইছে, তার সাথে কথা বলবে। কথা বলে যদি দেখো যে সে তোমাকে ইললিগালি ফোর্স করছে যে সেটাকে ডিলিট করার জন্য, কখনোই করবে না, ঠিক আছে। এবং পুলিশ ফোন করে ডাকলেই সবসময় চলে যেতে হবে সেরকম কোনো মানে নেই। পুলিশের তো কাজ নয় যে ফোন করে ডাকা, বলতে হবে সঙ্গে সঙ্গে, ফোন করলে বলতে হবে যে আপনি আমাকে নোটিস করুন, ঠিক আছে, আপনি আমাকে নোটিস করে ডাকুন। আপনি ফোন করে ডাকলে তো আমি যাবো না, নোটিস করে ডাকতে বলবে, তারপর যাবে। আর তাছাড়া যদি ইনলিগাল যদি অ্যারেস্ট করে বাড়িতে এসে তুলে নিয়ে যায়, সবগুলো অনেকের কিন্তু ভয় থাকে যে কী করবো, বাড়ি থেকে পুলিশ তুলে নিয়ে যায়, অ্যারেস্ট করে নিয়ে যায়, অতটা ইজি নয়। আলটিমেটলি আমরা তো ভারতবর্ষে বসবাস করছি, ঠিক আছে, আমরা তো আর মানে সেই সৌদি আরবে বসবাস করছি না বা আফগানিস্তানে বসবাস করছি না, হ্যাঁ। তো সুতরাং সব কিছু একটা সিস্টেম আছে। পুলিশ দুম করে কাউকে এইভাবে অ্যারেস্ট করতে পারে না। মানুষ কী করে ভয় পেয়ে ডিলিট করে দেয় পোস্ট। কেন করবো? আগে আমার পোস্টে কি ইললিগাল আছে কি লিগাল আছে আমাকে বলুন, আপনি ক্ল্যারিফিকেশান দিন, রিটেন দিন, ঠিক আছে, আমাকে রিটেন দিয়ে জানান যে এই পোস্টটা তুমি এত তারিখে এই করেছো, এটা এগেনস্ট ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে, তো এটাকে তুমি ডিলিট করো। এটা আপনি অথরাইজেশন করে আপনি রিটেনে দিন আমাকে, তবে আমি এটাকে ডিলিট করব। সব কিছুর একটা সিস্টেম আছে, সব কিছু একটা ফরম্যাট আছে। পুলিশ কাউকে এমনি সে যত বড় পুলিশই হোক, যত বড় র্যাঙ্কই হোক না কেন, তার এমনি কাউকে ফোন করে ডেকে মুখে বলে কাউকে ফোর্স করতে পারে না। আজকে সে পোস্ট করছে যখন, তার মানে তার কিছুটা হলেও ভেতরে লেগেছে। আজকে অনেকেই পোস্ট করে, আমি দেখেছি, কিছুটা হলেও মানুষের কোথাও লেগেছে একটা জায়গায়, ঠিক আছে, সেই থেকে মানুষ পোস্ট করছে। কিন্তু শুধু সেটা করলে হবে না, তার সিদ্ধান্তটাকে সোজা রাখতে হবে, ঠিক আছে। এবং পুলিশ যদি ফোন করে ডাকে, তাকে বলতে হবে আপনি আমাকে রিটেন দিন, নোটিশ পাঠিয়ে আমাকে ডাকুন। ফোন করে তো ডাকা পুলিশের কাজ নয়। আর আপনি যেটা বলছেন আমাকে পোস্ট ডিলিট করতে হবে বা যাই করতে হবে না কেন, আপনি আমাকে সেটা রিটেনে দিন, রিটেন অর্ডার করে দিন, তারপর আমি করব। ওটা করলে তো তোমাকে ডিলিট করে দিলে ঝামেলা মিটে গেল। তাও ডিলিট করবো না, তাও সেটাকে আমি চ্যালেঞ্জ করবো, কোর্ট আছে তার জন্য, ঠিক আছে। পুলিশ নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারে না, ঠিক আছে, সব জিনিসের এগেইনস্টেই কিন্তু কোর্টে যাওয়া যায়। এবার ধরো এমন কিছু করলেও দেখা যাচ্ছে ওটা ইললিগাল, তাহলে তো সেটা অন্য ব্যাপার, সেটা সম্পূর্ণ তখন অন্য ব্যাপার। আর সেটাও তো বিচার হবে। পুলিশ বিচার করার কি, পুলিশ তো আর জাজ নয় যে কোন পোস্ট লিগাল কোন পোস্ট ইললিগাল। হ্যাঁ, পুলিশের মনে হতে পারে, সন্দেহ হতে পারে, ঠিক আছে, পুলিশ অনুমান করতে পারে, করে সেটা কোর্টের কাছে পাঠাতে পারে। কিন্তু আলটিমেটলি যে কোনো জিনিসে যেন পুলিশ কাউকে অ্যারেস্ট করলেও বা কোনো এফআইআর নিলেও সব কিছু কিন্তু যায় কিন্তু তোমার কোর্টের কাছে। পুলিশ কিন্তু নিজে কিন্তু কারোর বিচার করতে পারে না। আচ্ছা, মানে তুমি বলছো যে এই যে র্যালিতে বেরোচ্ছে, আন্দোলনের যে মিছিলে বেরোচ্ছে, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইট। হ্যাঁ, এখান থেকেও অ্যারেস্ট হতে পারে, অবশ্যই হতে পারে। পুলিশ চাইলে সবাইকে অ্যারেস্ট করতে পারে, ঠিক আছে, জানি না জেলে তো অত ক্যাপাসিটি থাকবে কি না। হ্যাঁ, চাইলে সবাইকে অ্যারেস্ট করে নিক না, কী আছে, কিন্তু তারপর তো আমি ছাড়া পাবো, তারপর তো কোর্ট থেকে বেরোনোর পর আমি চুপচাপ বসে যাবো কেন ভয় পেয়ে? মানুষ প্রবলেমটা এখানে করে, মানুষ প্রথমে প্রোটেস্ট করে, কিন্তু যেই পুলিশ মানে কোনো ইনলিগাল অ্যাক্ট হলো, ধরো আজকে এটা ধর্ষণ হয়েছে, অন্য কোনো ধরো কিছু অ্যাক্ট হলো এরকম সেম অ্যাক্ট, তখনও কিন্তু মানুষ প্রোটেস্ট করে। কিন্তু পুলিশ যখন তার এগেনস্টে ইনলিগাল অ্যাক্ট করে তাকে যখন অ্যারেস্ট করছে, তখন কিন্তু সে নিজের জন্য আর প্রোটেস্টটা করছে না, তখন কিন্তু সে বেরিয়ে আর তার এগেনস্টে কিন্তু পুলিশের এগেনস্টে যে তাকে ইনলিগাল অ্যারেস্ট করলো তার এগেনস্টে কিন্তু সে তখন আর কোথাও যাচ্ছে না, কমপ্লেন করছে না। মানুষ এই জায়গাটা ভুল করে, অন্যের জন্য প্রোটেস্ট করছে, কিন্তু যখনই তাকে অ্যারেস্ট করে সে ভয় পেয়ে কিন্তু চুপচাপ বসে যাচ্ছে, ঠিক আছে, এটা করা ঠিক না। আচ্ছা,
আজকে হাইকোর্ট, আমি একটু আগে দেখলাম যে হাইকোর্ট না, সুপ্রিম কোর্টে মেবি দেখলাম যে বলে দিয়েছে মিছিল যেন বন্ধ না হয় বা মিছিল বন্ধ করা যাবে না। হাইকোর্ট তো অবশ্যই বলে, তোমার সুপ্রিম কোর্ট বলে, ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে, ঠিক আছে, এইগুলোর এগেনস্টে তো কখনো কোর্ট যেতে পারে না। আন্দোলন আমার কনস্টিটিউশনাল রাইট, তার জন্য যদি পুলিশ আমাকে অ্যারেস্ট করে আমি তার এগেনস্টে ঘুরিয়ে মামলা করি, তার এগেনস্টে প্রোটেস্ট করি, কতজনকে পুলিশ অ্যারেস্ট করবে? সবাই যদি আজকে রাস্তায় নামে, জেলে অত ক্যাপাসিটি আছে অ্যারেস্ট করবে মানুষকে? কিন্তু কী বলতো, ওই যে মানুষ 2-3জনকে অ্যারেস্ট করলে বাকিরা সব ফাঁকা হয়ে যাচ্ছে। আজকে তুমি একটা জিনিস ভেবে দেখো, এত ক্যাপাসিটি জেলেতে নেই যে সবাইকে আন্দোলনকারীকে অ্যারেস্ট করে ঢুকিয়ে নেবে। পুলিশ কী করছে, 2-1জনকে অ্যারেস্ট করছে, সেটা থেকে ভয়তে সবাই চলে যাচ্ছে যে কী হবে ভাই এটা করে। কিন্তু মানুষ এটা বুঝছে না, এটা আমাদেরই ফিউচারে প্রবলেম হতে পারে। এই জিনিসটা যদি চলতে থাকে এইভাবে না, ফিউচারে কী হতে পারে কোনো আইডিয়া নেই মানুষের। আজকে তুমি ভাবো একটা সিকিওর জায়গাতে এরকম একটা জিনিস ঘটে গেল, কালকে তোমার এমনি নর্মাল জায়গায় হতে পারে না? আমাদেরই মা বোন ভাইদের সাথে এরকম হতে পারে না? হতেই পারে। তখন কী করবো? তখন আমি পাশে কাউকে পাবো? আজকে যদি আমি না প্রোটেস্ট করি তাদের হয়ে, লোকে ভাবছে এটা আমার প্রবলেম নয়, কিন্তু সেটা করা উচিত না। কালকে আমারও যখন নিজের প্রবলেম হবে, পাশে আমি কাউকে পাবো না, পাশে তখন কেউ থাকবে না, সবাই ভয়তে ভেতরেই ঢুকে যাবে। ঠিক আছে? তো আমার মতে সকলকে প্রোটেস্ট করা উচিত এটার জন্য। আর এটা এই প্রোটেস্ট যেটা চলছে এটাকে আরও বাড়ানো উচিত এবং এটাকে কন্টিনিউয়াসলি ধরে রাখতে হবে ততদিন যতদিন না কোনো কিছু চেঞ্জ হচ্ছে। আমি এই কেসটা যখন উঠলো একটা ছোট্ট কোয়েশ্চেন করি। আমি ভেবেছিলাম যে আমরা এই ইয়ের মধ্যেই থাকবো, বাট যেহেতু কথাটা উঠেছে সেহেতু একটা কোয়েশ্চেন করি যে এই যে ঘটনাটা ঘটলো সবাই জানে, তারপর এখন কি প্রোটেস্ট হচ্ছে এটাও সবাই জানে। অ্যাজ আ লয়ার বা আইনের একজন পার্সন হয়, তোমার কি মনে হয়? আমি পলিটিক্যাল দিক একদম বলছি না, আমি নর্মাল দিক দিয়ে বলছি যে এই মানে এই ঘটনাটা আগামী দিনে কোন দিকে এগোতে পারে? দেখো, মানুষ যদি যেরকমভাবে এটা প্রোটেস্ট করছে সেটাকে যদি কন্টিনিউ যদি করে, ঠিক আছে, আমি বলছি এই প্রোটেস্টের মাধ্যমেই কিন্তু রেভলিউশন আসে। তুমি ইতিহাস দেখে নাও, ঠিক আছে, তুমি প্রেজেন্ট দেখে নাও, যে কোনো কিছু রেভলিউশন এসছে কিন্তু প্রোটেস্টের মাধ্যমে। ঠিক আছে? তো আমারও মনে হয় যে আমাদের দেশে যদি আইন ব্যবস্থাকে যদি চেঞ্জ করতে হয়, এই প্রোটেস্টটা কন্টিনিউ করা উচিত। যদি ফেয়ার ট্রায়াল সিস্টেম যদি চালু করতে হয়, এই প্রোটেস্টটাকে যদি স্পিডি ট্রায়াল যদি করতে হয়, যে কোনো রেপের ক্ষেত্রে বা যে কোনো মার্ডারের ক্ষেত্রে যদি স্পিডি ট্রায়াল প্রসিডিওর যদি আনতে হয়, আমাদের দেশে আছে কিন্তু সেগুলো সব সুপ্ত অবস্থায় আছে। ঠিক আছে? নতুন যদি গাইডলাইন্স আনতে হয়, যেমন বিশাখা গাইডলাইন্স এসেছিল, যেমন তোমার পক্সো অ্যাক্ট এসেছিল, যেমন তোমার যে অ্যাক্ট এসেছিল, এরকম নতুন যদি কিছু আনতে হয় অবশ্যই প্রোটেস্টটাকে আরও বেশি করে করতে হবে এবং সকলকে মিলে করতে হবে এবং প্রত্যেক জায়গাতে করতে হবে। তুমি ভাবছো তোমার সেরকম লোকজন নেই, তুমি কার সাথে প্রোটেস্ট করবে? তোমার ফেসবুক প্রোফাইল সকলের আছে, ফেসবুকে লাইভ করে প্রোটেস্ট করো। আমি ওখানে এইটা দিয়ে একটা বলি, আমি আমাদের ওখানে ফেসবুকে লাইভেই দেখছিলাম যে একটা ছেলে দাদার বয়সী হবে, তোমাদের বয়সী হবে, তো সে বললো, সে লাইভেই বলছে যে আজকে এখনও পর্যন্ত কেউ আসেনি, মানে আসার কথা ছিল বাট টাইম হয়ে গেছে ধরো 9টার সময়, তো 9:10-15 বেজে গেছে, কেউ আসেনি। সে নিজেই ওই একটা কাগজে যেটা লেখা থাকে উই ওয়ান্ট জাস্টিস, তো ওটা এরকমভাবে তুলে একা পুলিশের সামনে ওই মোড় মাথা ওখানে চেল্লাচ্ছে। 2 মিনিট 3 মিনিট কেউ ওর পেছনে নেই। ঠিক আমি দেখলাম 5 মিনিটের মাথায়, লাইভ যখন 5 মিনিট হলো, পেছনে মানে 10-12 জন জমে গেল। তারপর ওখান থেকেই একটা ভিড় তৈরি হয়ে গেল, এটা আমি দেখলাম। তোমায় করতে হবে, ওটাই হচ্ছে ব্যাপার। যে একাও কিন্তু শুরু করলো, ও বলল যে আমি একা শুরু করছি, কেউ আসুক না আসুক আমি একাই করব। তো সেখান থেকে এই ভিড়টা তৈরি হলো। তো এটা কন্টিনিউসলি কিন্তু চালিয়ে যেতে হবে। এটা যদি চালিয়ে যায় না, আমি বলছি আমাদের আইন ব্যবস্থা চেঞ্জ হবে। ঠিক আছে? এবং প্রপার যারা এইসব ক্রাইম করে তারাও ভয় পাবে এইগুলো করার আগে। যদি আইন ব্যবস্থা সেরকম স্ট্রং হয় না, লোকে ভাবে কী আছে, একটা রেপ করে দেবো 10 বছরের জেল, 10 বছর জেল খেটে আসবো আবার যেই কে সেই। তো আমার মনে হয় যদি মানুষ এই প্রোটেস্ট যদি এইভাবে, খুব ভালোভাবে প্রোটেস্ট চলছে, কোনো কিছু কাউকে ভয় না পেয়ে, কোনো রাজনৈতিক দলের কোনো হেল্প কারোর লাগবে না, মানুষ যথেষ্ট, সাধারণ মানুষ যথেষ্ট প্রোটেস্ট করার জন্য। রাজনৈতিক দলে কটা মেম্বার আছে? প্রত্যেকটা রাজনৈতিক দলে তুমি দেখে নাও কজন মেম্বার থাকে। সাধারণ মানুষের জন্যই সরকার তৈরি হয়, সাধারণ মানুষের জন্যই আইন ব্যবস্থা তৈরি হয়।
শুধু যদি সাধারণ মানুষ, কোনো রাজনৈতিক দলের হেল্প লাগবে না, কোনো রাজনৈতিক দলের ব্যানার কিচ্ছু লাগবে না, সাধারণ মানুষ রাস্তায় যদি নেমে পড়ে না একবার, ঠিক আছে, সব কিছু একদম পাল্টে তবে উঠবে, আমি তোমাকে বলছি। আর কেউ একা না, কেউ একজন একা রাস্তায় বেরিয়ে দেখুক, তাকে দেখে আরও 10 জন আসবে। লোকে ভাববে তো আমি কাউকে চিনি না, আমি কাকে নিয়ে প্রোটেস্ট করব, ঠিক আছে? একটা ফেসবুকে একটা পোস্ট করে দাও যে এই তারিখে আমি প্রোটেস্ট করছি, এই জায়গায় করছি, আমাকে ট্যাগ করো। কেউ না থাকলে আমি যাব সেখানে, যদি কাছাকাছি হয়, খুব দূর হলে আমি যেতে পারবো না, আমি বলছি আমি যাব। আর আমার দেখা দেখি ওখানে লোকাল লোকজন দেখবে অনেকে বেরিয়ে পড়বে, কারণ জায়গাটা এরকম। এখন যদি কেউ না করে না, পরবর্তীকালে তোমার আমার মা বোনের সাথে তখন আর আমরা কাউকে পাবো না, ঠিক আছে? এটাকে চেঞ্জ করতেই হবে, এরকম জায়গায় এখন দাঁড়িয়ে গেছে ব্যাপারটা। কি বলবো, এই মানে আমি একটাই কথা বলি যে একটা কিছু হোক, মানে শুধু পুলিশের ওপর ছেড়ে দিলে, শুধু সিবিআই এর ওপর ছেড়ে দিলে কিচ্ছু হবে না। 7 দিনে পুলিশ কিছু করতে পারেনি। পুলিশ এটাকে তোমার সুইসাইড বলে চালাচ্ছিল। তুমি বলো, কেউ তার লোয়ার পার্ট ওপেন করে কেউ সুইসাইড করে? একটা 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করলে বলবে যে না, এটা সুইসাইড নয়, দেখে বলে দেবে। পুলিশ এটাকে সুইসাইড বলে চালাচ্ছিল। কীভাবে চালাচ্ছিল আমি জানি না। সিবিআই এখন অবধি কিছু করে উঠতে পারেনি, ঠিক আছে? মানুষ প্রোটেস্ট করে যাচ্ছে, এরকম একটা হাই প্রোফাইল কেস, এখন অবধি কিছু বার করতে পারছে না। কেন? কারো কাছে কোনো আনসার নেই, মানুষ প্রোটেস্ট করে যাচ্ছে, শুধুমাত্র মানুষ জাস্টিস চেয়ে যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না চোখের সামনে, সব জায়গাতে সব জিনিসটা লুকানোর চেষ্টা হচ্ছে। কেন? আজকে ভাবো সবাই রাস্তায় নামছে, আইনজীবীরা নেমেছিল একদিন আগে, ঠিক আছে, ডাক্তাররা তো নেবেইছে, আর্টিস্টরা নেমেছে, সকলে নামছে। কেন? কারণ এটাকে চেঞ্জ করার দরকার আছে, মানুষের মনে হয়েছে। সেখানে বাকিরা কি করছে? সিবিআই কি করছে? পুলিশ কি করছে? জিনিসগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছে, আর কিচ্ছু না। এমন আন্দোলন করতে হবে, এমন গুরুতর আন্দোলন করতে হবে না যাতে সবাই ভয় পেয়ে যায়, নাহলে এটাকে চেঞ্জ হবে না। আজকে ভাবো না, আইনজীবীরা, তারা তো হচ্ছে আইনের একটা পার্ট, তারাও যখন প্রোটেস্ট করছে মানে সিস্টেম আমাদের ঠিকঠাক কাজ করছে না, সোজা কথা বলতে, ঠিক আছে? তো যখন কোনো কিছু কাজ করে না, তখন একমাত্র রাস্তা হচ্ছে তোমার প্রোটেস্ট। আচ্ছা, দ্বিতীয় একটা কোয়েশ্চেন আছে আমার জানার বিষয় হচ্ছে যে প্রোটেস্ট আমরা দেখেছি ভারতবর্ষে 2 ধরনের হচ্ছে। একটা এখন যেটা হচ্ছে, যেটাকে ওরা বলছে শান্তিপূর্ণ, আমরা কোনো রকম কোনো কিছু মানে কাউকে আঘাত করছি না, কাউকে কিছু করছি না, আমরা শান্তিপূর্ণভাবে একটা দাবি রাখছি। এবং বেশ কিছু প্রোটেস্টও হয় যেগুলো দেখাচ্ছে ভাঙচুর করছে, সেটাও তারা প্রোটেস্ট বলে চালাচ্ছে। সেই ক্ষেত্রে এটা কি ইললিগ্যাল প্রোটেস্ট হচ্ছে, নাকি প্রোটেস্টের কোনো মানে প্রোটেস্টের কোনো যে নিয়ম নেই যে এইটাকেই শুধু আমরা প্রোটেস্ট বলবো, এটাকে নয়? মানে তুমি শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করো, কোনো রকম অস্ত্র ছাড়া, কোনো কিছু সরকারি জিনিস ভাঙচুর করা ছাড়া, মানে তুমি চাইছো জাস্টিস, অথচ তুমি গিয়ে ইনজাস্টিস করছো, সেটা তো ঠিক না। মানছি, হ্যাঁ, মানুষের একটা রাগ আছে, ঠিক আছে, কিন্তু তার মানে তো এই নয় যে কোনো দোষ করেনি, ধরো পুলিশের কোনো ধরো কনস্টেবল বা কেউ, সে তো কোনো দোষ করেনি, তাকে ধরো গিয়ে মারধর করে দিল, ঠিক আছে? যেটা তোমার ওই ইতিহাসে তুমি হিস্ট্রি দিয়ে দেখো, ওই গান্ধীজি যখন তোমার আর কি আন্দোলন করছিল চৌরি চৌরাতে, যে তোমার পুলিশদেরকে মারা হয়েছিল, ঠিক আছে? তো এইগুলো করা উচিত না। যে কিছু জানেই না, মানে আসল যারা ক্রিমিনাল তারা তো বসে আছে, মানে লুকিয়ে আছে, পুলিশ করছে ইনভেস্টিগেশন। ধরো কোনো কনস্টেবল বা কোনো সিভিক ভলেন্টিয়ার বা নিচু লেভেলের কেউ, তারা কিছু জানেই না এইসব ব্যাপারে, তারা মানুষ কাউকে পেল না, তাদের গিয়ে মারধর করে দিল। এগুলো করা ঠিক না। বা পুলিশের গাড়িটা সামনে আছে, সেটাকে ভেঙে দিল, সরকারি বাস সেটাকে ভাঙচুর করছে, এইগুলো ঠিক না। তুমি লড়াই করছো জাস্টিসের জন্য, কিন্তু তুমি নিজে কখনো ইনজাস্টিস করতে পারো না, ঠিক আছে? জাস্টিসের জন্য প্রপারলি আন্দোলন করা হোক, আমি অবশ্যই বলবো, এবং এটা করলে অবশ্যই একটা জায়গায় আসবে, কিন্তু সেটা শান্তিপূর্ণ আন্দোলন। এগুলো করা মানে কি বলো তো, আন্দোলনকে পরবর্তীকালে আন্দোলনগুলো কিন্তু এই সব ফুটেজগুলো দেখিয়ে কিন্তু কোর্ট থেকে অর্ডার বার করে কিন্তু বন্ধ করার কিন্তু একটা রাস্তা করে দেওয়া হচ্ছে ইনডিরেক্টলি। তো আমি বলবো এগুলো যেন না করা হয়। এগুলো করলে তখন পুলিশ কী করবে, ফুটেজগুলো কালেক্ট করবে, করে কোর্ট থেকে অর্ডার নিয়ে আসবে যে দেখুন এটা শান্তিপূর্ণ আন্দোলন করার নাম করে সরকারি জিনিসপত্র এইভাবে ভাঙচুর করছে, ক্ষতি করছে।
ঠিক আছে, গভর্নমেন্ট প্রপার্টি ক্ষতি করে, তখন তো কোর্ট কী করবে? কোর্ট তো তখন তো স্টে দেবেই আন্দোলনগুলোতে। এইগুলো যেন না করা হয়, শান্তিপূর্ণ আন্দোলন করা হোক, ঠিক আছে? তাতেই দেখবে মানে মানুষের মানে যারা অ্যাকচুয়ালি দোষী বা যারা অ্যাকচুয়ালি মানে আর কি এগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছে, এমনিতেই তারা ভয় পেয়ে যাবে। কিচ্ছু লাগবে না, সাধারণ মানুষ প্ল্যাকার্ড নিয়ে নামুক না, মশাল নিয়ে নামুক না, একটা বিশাল জনস্রোত যদি কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়ায় না, সেখানেই মানুষ দেখে ভয় পেয়ে যাবে। এটা কন্টিনিউ যদি চলতে থাকে না আরও কিছু মাস, এমনি দেখবি সব কিছু চেঞ্জ হবে। বেশি দিন নয়, আর 1 মাস প্রপারলি চলুক, তুমি দেখো চেঞ্জ হয় কিনা সব কিছু। অলরেডি মানে গভর্নমেন্ট বুঝতে পারছে এগুলোকে চেঞ্জ করা দরকার, মানুষ মানে এটাকে নিচ্ছে না ঠিকঠাকভাবে, ঠিক আছে? মানুষের দাবি না মেনে নিলে মানুষ উত্তক্ত হয়ে উঠছে। এটা আর 1 মাস চলুক, বেশি দিন না, দেখবে আস্তে আস্তে অটোমেটিক্যালি সব কিছু চেঞ্জ হতে থাকবে। আর উইদাউট প্রোটেস্ট কখনো কোনো কিছু চেঞ্জ হবে না। আর যদি মানুষ প্রোটেস্ট করা বন্ধ করে দেয় না ভয় পেয়ে, আমি বলছি যেমনকে তেমন হয়ে যাবে, বরঞ্চ এগুলো আরও বাড়বে। যখন দেখবি এত বড় একটা হিনিয়াস ক্রাইম হওয়ার পরও অপরাধী কোনো শাস্তি পাচ্ছে না, ঠিক আছে, তখন দেখবে এই ক্রাইমগুলোর রেটগুলো আরও কিন্তু বেড়ে যাবে। আইনের কথাই যখন হচ্ছে, এতটা আমরা এগিয়ে এলাম, একটা বিষয় লাস্ট আমি তোমাকে জিজ্ঞেস করব যে আমরা দেখেছি অনেক সময় যে ক্রাইম একজন করে আর জেল আর একজন খাটে, তো এইটা কি করে হয় বা কেন হয়? দেখো, আমাদের দেশের আইন ব্যবস্থা বলে 100 জন দোষী ছাড়া পেয়ে যায়, কিন্তু একজন নির্দোষী যেন সাজা না হয়, ঠিক আছে? কিন্তু কখনো কখনো কি হয়, মানে একজন ক্রাইম করছে, এটা হয় অনেক সময় হয়, ধরো একজন ক্রাইম করলো তার জন্য তোমার সাজা অন্যজন খাটে। যেমন তুমি সালমান খানের কেসটাতেই দেখো, ঠিক আছে, ওর ড্রাইভার কী করলো, সাজা খাটে। তো এটা কিছু কিছু কারণের জন্য হতে পারে। অনেক সময় সে একটা ধরো যে খাটছে সাজা, সে কী করে একটা মোটা অ্যামাউন্টের জন্য, যে হ্যাঁ আমার বেরিয়ে সাজা কাটার পর বেরিয়ে তো আমি একটা মোটা অ্যামাউন্ট পাবো, তো অরিজিনাল যে ক্রিমিনাল তার থেকে কী করে একটা ডিলিংস করে নেয়, ঠিক আছে, যে আমি এত টাকা লাগবে, ঠিক আছে আমি তোমার সাজাটা কবুল করে নেবো, নিয়ে আমার জেল হবে, তুমি বাইরে থাকো, কিন্তু আমার এত টাকা লাগবে। তো এই ক্ষেত্রে তো তুমি কিছু করতে পারবে না। কিন্তু সত্যি যদি এরকম হয়ে থাকে, ধরো একজন ক্রাইম করেছে কিন্তু তার এই রেসপেক্টে অন্য কেউ সাজা কাটছে, দেখো এটা প্রিলিমিনারি স্টেজে হতে পারে যে হ্যাঁ একজন করেছে, তার এগেনস্টে অন্য কাউকে দোষী সাব্যস্ত করা হলো। কিন্তু যখন ট্রায়াল আছে তার মাঝখানে, ট্রায়ালে এভিডেন্স দেখবে, কোর্টের কাছে এভিডেন্স প্রডিউস করা হবে, সাক্ষী আছে, জেরা হবে, আমার মনে হয় না যে এর পরেও কেউ মানে আর কি ক্রাইম না করে থাকলে তাকে শুধু শুধু সাজা দেওয়া হয়, আমার মনে হয় না। কিন্তু তারপরেও দেখো 1% তো চান্স থেকেই যায়। সব কিছুর পরেও ধরো এমনই এভিডেন্স পাওয়া গেল, এমনই সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া যাচ্ছে যে তোমার দেখা যাচ্ছে যে দোষ করেনি সেই দোষী, কিছু করার থাকে না তখন জাজকে কী হয়, যে সাক্ষ্য প্রমাণ সব কিছু দেখি, তখন জাজ হয়তো বুঝতে পারছে, বাট কিছু করার থাকে না, তাকে দিতে হলো, কারণ প্রমাণ তো আইন প্রমাণ ছাড়া কিছু কথা বলতে পারে না। তো সেই ক্ষেত্রে মার্সি পিটিশন আছে তার জন্য, তার এগেনস্টে সে হাইকোর্টে যেতে পারে, ঠিক আছে, হাইকোর্টে গিয়ে বেল অ্যাপ্লিকেশন করতে পারে, হ্যাঁ। তো তারপরেও যদি সেখান থেকেও যদি রিজেক্ট হয়, তখন সুপ্রিম কোর্ট আছে, সেখান থেকেও যদি রিজেক্ট হয়, তারপরেও মার্সি পিটিশন আছে। তাহলে এতগুলো জায়গা আছে মানুষের, তো একটা জায়গায় সে যদি ডিপ্রাইভ হয়, আমার মনে হয় যে এই জায়গাগুলোতে সে অ্যাপ্লাই করলে হয়তো বা হয়ে যেতে পারে, ঠিক আছে, হয়তো বা সেটা রায় চেঞ্জ করে দিতে পারে, কিংবা একদমও যদি নাও চেঞ্জ করে, সেক্ষেত্রে লাস্টে ওই মার্সি পিটিশন আছে। ওই জন্যই আমাদের সিস্টেমটা এইভাবেই তৈরি। 72 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন তুমি যদি দেখো, যে কোনো ক্রাইমের ক্ষেত্রে কিন্তু তুমি মার্সি পিটিশন ফাইল করতে পারো বিফোর দ্য প্রেসিডেন্ট। তো প্রেসিডেন্ট যদি মনে করে যে হ্যাঁ প্রেসিডেন্ট তো তোমার ল অ্যান্ড অর্ডারের পরেও গিয়ে কিন্তু তোমার কাউকে মার্সি করতে পারে চাইলে, তো সেই ক্ষেত্রে তো সে যদি প্রেসিডেন্ট যদি মনে করে যে না এ হয়তো সেরকম করেনি, সেক্ষেত্রে তার বাঁচার একটা রাস্তা তখনও কিন্তু থেকে যায়, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যেটা বলছো যে মানে ক্রাইম একজন করছে তার জন্য জেল অন্য একজন খাটছে, সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটিং হয়ে যায়, যে আমি তোমাকে একটা এত অ্যামাউন্টে টাকা দিচ্ছি, তোমার ফ্যামিলি একটা ভালো একটা সুযোগ করে দিচ্ছি, ঠিক আছে, তুমি আমার হয়ে 2 বছর 3 বছর একটু করো। এইটা নিয়েই বাংলাদেশে একটা সিনেমা বেরিয়েছিল, আমি জানি না তুমি দেখেছো কিনা, আয়নাবাজি। হ্যাঁ, তো ওই সিনেমায় চঞ্চল চৌধুরী যে যার জেল হতো তার হয়ে জেল কেটে দিই, তো ওরকম ফেস করে, ঠিক আছে। তো ম্যাক্সিমাম এই ক্ষেত্রেই হয়। আর যদি কারো ক্ষেত্রে এটা হয়েও থাকে, সেক্ষেত্রে এতগুলো স্টেজ আছে, আমার মনে হয় যে এই স্টেজগুলোতে গেলে কিন্তু আরও বেশি খুঁটিয়ে দেখা হয়, তখন নতুন কিছু এভিডেন্স আসলেও আসতে পারে, ঠিক আছে। তো এই জায়গাগুলো মানে হয়তো ধরো ডিস্ট্রিক্ট কোর্ট হয়তো দিয়েও দিল কাউকে সাজা, বা যদি ধরো তোমার সিজিএম কোর্ট বা লোয়ার কোর্ট যদি দিয়েও দেয়, সেক্ষেত্রে আপার কোর্টগুলোতে আমার মনে হয় সে বেরোনোর একটা রাস্তা তখনও থাকে, কারণ সেখানে প্রত্যেকটা জিনিস অনেক মানে ভালোভাবে দেখা হয়, ঠিক আছে।
তো আর এরপরেও যদি হয়ে থাকে জানবে, সেগুলো হচ্ছে আনফর্চুনেট, সেগুলো কিছু করার নেই। হ্যাঁ, আর ম্যাক্সিমামটা তুমি যেটা বলছো সেটা কিন্তু ওই ক্ষেত্রেই হয় বলে আমি অন্তত দেখেছি কিছু কেসে। এবার বাকিটা তার লাক, হয়তো কেউ মানে আর কি এমন একটা সিচুয়েশান এসে পড়ে গেল যে সে না করেও হয়তো সে সেটা মানে খুব কম, মানে খুবই আনফর্চুনেট হলে তবে এই জিনিসগুলো তার সাথে হতে পারে। এবার দেখো, বলা যায় না, ঠিক আছে, হয়তো এমন একটা সিচুয়েশান তুমিও ধরো নিজে এমন একটা সিচুয়েশানে এসে পড়লে যে সব কিছু একদম সাজানো ছিল, তুমি নিজে ট্র্যাপড হয়ে গেছো। আমাকে বলো না এরকম, মানে কেউ ধরো ট্র্যাপড হয়ে গেছে, মানে পুরো সব কিছু যা এভিডেন্স পাচ্ছে সবই তার এগেনস্টে পাওয়া যাচ্ছে, তখন তো জাজকে দিতেই হয়। সেক্ষেত্রে একমাত্র অপশান ওই লাস্টে মার্সি পিটিশন প্রেসিডেন্টের কাছে। প্রেসিডেন্ট যদি সত্যি মনে করে যে হ্যাঁ, কারণ প্রেসিডেন্ট তো আর ল অ্যান্ড অর্ডারের ওপরে গিয়েও দিতে পারে, তো সেক্ষেত্রে তার সাক্ষ্য প্রমাণ যাই থাকুক না কেন সে চাইলে মার্সি করতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে সেখান থেকে সে বেরোতে পারে, আর বাকিটা লাক। যেমনি আমরা মানে আমি সিনেমায় বা কেস স্টাডি দেখে ধনঞ্জয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল, ওটা লাক, কিচ্ছু করার নেই। হ্যাঁ, আর একটা জিনিস হয়, মানে ধরো কেউ কাস্টাডি ট্রায়াল কারোর চলছে, তখন তো তাকে মানে ট্রায়াল চলছে, মানে সে এখনও গিলটি প্রুভড নয়, কিন্তু তাও তখন তাকে আর কি জেল খাটতে হয় কিছুদিনের জন্য কাস্টাডি ট্রায়াল চলাকালীন। পরে হয়তো পাওয়া গেল যে না, সে কোনো দোষ করেনি, তখন তাকে বেকসুর খালাস করে দেবো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ততদিন তো তাকে জেলের মধ্যে থাকতে হলো, ঠিক আছে। জেলের কষ্ট কী সেটা তো সে তখন তো বুঝলো। এই জেল নিয়ে পরে একদিন মানে জেলের সিস্টেমটা কিন্তু মানে খুব মানে লোকে জানে না যে জেলের ভিতরে কি হয়, জেলের সিস্টেমে কি কি থাকে, সেখানে মানুষকে কীরকম টর্চার করা হয়, বা কি হয় মেন্টালি বা ফিজিক্যালি, বা কী কী সিস্টেম থাকে, মানে ভেতরে মানে সেল কি থাকে, কাকে কোন সেলেতে রাখা হয়, ঠিক আছে। এইসব ব্যাপারগুলো নিয়ে আমার মনে হয় যে একদিন ডিটেলস একটা আলোচনা করা যেতে পারে। আমরা করবো অবশ্যই, কথা তো ওই রয়েছে ওটা। আর এমনি যদি মানে এই কাস্টাডিতে মানে ট্রায়াল যখন চলে, ঠিক আছে, তখন তাকে কিছুদিনের জন্য কাস্টাডি থাকা, কিন্তু তাকে কোনো মানে অনেক দিন যদি চলে তার ট্রায়ালটা, তখন তাকে একটা কয়েদি নাম্বার দেওয়া হয়, কিন্তু কিছুদিনের জন্য গেল তখন কিন্তু তাকে মানে কয়েদি নাম্বার টাম্বার আর দেওয়া হয় না, ঠিক আছে। তার আইডেন্টিফিকেশন কোনো নাম্বার দেওয়া হয় না, এমনি নর্মালি তাকে মানে রাখা থাকে, কোনো আলাদা ড্রেসও দেওয়া হয় না সেক্ষেত্রে, নর্মাল যে ড্রেসটা। হ্যাঁ, ঠিক আছে। তো এটাই বলতে পারো যে কিছুটা আনফর্চুনেট মানে সেক্ষেত্রে বলতে পারো। আজ তুমি এত শর্ট নোটিসে এলে খুবই ভালো লাগলো, কারণ আমার মনে হলো যে এই যেটা ক্রাইমটা হয়েছে সেটা নিয়ে আর আমাদের বিশেষ কিছু বলার নেই, মানে সবাই জানে যে কি হয়েছে, কি কোন দিকে কেস এগোচ্ছে সবাই জানে, কিন্তু এই আন্দোলন নিয়ে আমার একটু বলার ছিল যে আন্দোলনটা যেভাবে হচ্ছে সেখানে মানুষ যাতে ভয় না পেয়ে যায়, মানুষ শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক কিন্তু হিংস্রতা না ছড়ায়, ভালোভাবে যেরকমভাবে চলছে এখনও পর্যন্ত আমরা দেখেছি হিংস্রতা ছড়ায়নি, শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে সেরকমভাবে চলুক, কিন্তু সেই নিয়ে যদি কোনো সমস্যায় পড়ে মানুষ, সেই কারণেই তোমাকে ডাকা যে তুমি তাদের বলে দাও যে কিভাবে কি আন্দোলন কর। অবভিয়াসলি তারা জানে, বাট তাও যে একজন লয়ের দিক থেকে একটা গাইডেন্স পেলে সেটা বেটার হয়। আচ্ছা, এর মাঝখানে একটা কথা বলে রাখি, এটা সকলকে আমি একটা মেসেজ দিতে চাইছি মানে তোমার এই চ্যানেলের মাধ্যমে। দেখো, আজকে একটা এত বড় ঘটনা ঘটে গেল, এইগুলো নিয়ে যদি অনেকে দেখেছি মানে শিক্ষিত, ভালো র্যাঙ্ক হোল্ড করছে, যথেষ্ট শিক্ষিত, তারা কিছু বলছে না এগুলো নিয়ে। দেখো, আজকে আমরা যদি না এগুলো নিয়ে প্রোটেস্ট করি তাহলে কারা করবে, ঠিক আছে। সমাজের বুদ্ধিজীবীরা বা সমাজের শিক্ষিত সমাজ আজকে তারা যদি চুপ থাকে তাহলে কারা বলবে। অনেকে বলছে, কিন্তু ম্যাক্সিমাম লোকই কিন্তু চুপ আছে, মানে অ্যাকচুয়ালি যাদের থেকে মানুষ এক্সপেক্ট করে থাকে। যেমন তোমার চ্যানেলে আজকে তুমি এটা নিয়ে ভিডিও করলে, সেরকম আরও অনেক ইউটিউব চ্যানেল আছে, তারা যদি এগুলো নিয়ে না বলে, ঠিক আছে, অনেক শিক্ষিত লোক আছে, অনেকে মানে বুদ্ধিজীবী আছে, তারা যদি এগুলো নিয়ে একটা ফেসবুক পোস্ট সামান্য না করে, একটা লাইভ যদি না করে, একটা আন্দোলনে যদি নিজে একটা কনস্টিটিউট না করে, একজন 10 জনকে নিয়ে করুক না, রাস্তায় বেলা 10 জনে দেখবে তোমার 100 জন থেকে 1000 জন হয়ে যাবে। তারা যদি না এরকম প্ল্যানিং করে এইগুলো করে, তাহলে আজকে কারা বলবে তুমি বলো না। আজকে তো আমাদের সমাজ, এটা আমাদের ফিউচার জেনারেশন আমাদেরকেই সিকিউর করে যেতে হবে। আজকে আমরা যদি এগুলো না করে যেতে পারি, পরবর্তী জেনারেশন আমাদের ছেলে মেয়েদের এগুলো প্রবলেম হবে, ঠিক আছে। তো এইগুলোকে মানে শুধু আমাদের জন্য আমি সেভ আছি বলে মানে এই নয়, আমার সমাজটা সেভ আছে, সমাজের প্রতিও আমাদের কিছু না কিছু দায়িত্ব থেকে যায়। আমরা সমাজ থেকে তো অনেক কিছু নিই, আমি শুধু আমারটা বুঝবো, সমাজে যা হচ্ছে হোক, এইটা ভাবাটা ঠিক না। আমি সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, অন্তত সবাই তার আশেপাশে যতজন লোক থাকুক, অন্তত 10 জন হোক, 5 জন হোক,
কেউ না থাকলে একা অন্তত প্রোটেস্ট করুক ফেসবুক লাইভ করে, ঠিক আছে, বা বেরিয়ে দেখুক না রাস্তায় 5 জন বা 10 জনকে নিয়ে, বেশি কিছু প্ল্যাকার্ডও লাগবে না, ঠিক আছে, প্ল্যাকার্ডে বেশি খরচা করারও দরকার নেই, এমনি বেরোক, তাতেই দেখবে লোকজন জড়ো হবে, ঠিক আছে। আর আমাদের শিক্ষিত সমাজকে অন্তত সবাইকে কিছু না কিছু বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো। তার যা সোশ্যাল মিডিয়া আছে, তাদের যে আজকাল সোশ্যাল মিডিয়া সবাই ইউজ করে, এমন নয় যে কেউ ইউজ করে না, এটা যেন আরও বিশালভাবে আন্দোলনটাকে করা হয়, আর এইভাবেই হবে, ঠিক আছে। আর এইভাবে যদি করতে থাকে, আর 1 মাস, আমি বলছি মানুষ ধৈর্য ধরেছে এতদিন, আর 1 মাস ধৈর্য ধরে এটা করুক, আমি বলছি দেখো সব কিছু চেঞ্জ হবে আস্তে আস্তে, আইন বদলাবে, এবং এটা আমাদেরকেই করে যেতে হবে, এবং আমরা আমাদের জন্য করছি কি কার জন্য করছি, সমাজের জন্য করছি, এটা ভেবে করতে হবে, এবং আমাদের ফিউচার জেনারেশনের জন্য করছি। আর এটা আমাদের কর্তব্য যে আমরা আমাদের সমাজকে শুধরে দিয়ে যাই, ফিউচার জেনারেশনের জন্য সিকিওর করে দিয়ে যাই, এটা আমাদের কর্তব্য এবং এটা আমাদের করা উচিত। থ্যাংক ইউ। আজকে আর আলাদা কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো, থ্যাংক ইউ, তুমি এলে। আর এটাই প্রার্থনা করবো যেন যার সাথে এই ক্রাইমগুলো হয়েছে সে যেন অবশ্যই যেন জাস্টিস পাক, এবং সে খুব তাড়াতাড়ি পাক, এবং সে জাস্টিস পাওয়া মানে আমরা সকলেই জাস্টিস পাবো। এক্স্যাক্টলি, তার জন্যই লড়াই করা। থ্যাংক ইউ।